আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 13 নম্বর অধ্যায় অর্থাৎ 13.1 অধ্যায়ের যে সমান্তর ধারা আছে, সমান্তর ধারার কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো। 30টি এমসিকিউ এর জন্য তোমার জন্য 30 মিনিট সময় বরাদ্দ দেওয়া থাকে, অর্থাৎ একটি প্রশ্নের জন্য তোমার জন্য বরাদ্দ থাকে 1 মিনিট সময়। কিন্তু দেখা যাচ্ছে যে তুমি এমসিকিউ সমাধান করতে গিয়ে অঙ্কের মতো সমাধান করে ফেলো, সেই জায়গায় তোমার অনেক বেশি সময় লেগে যায়, যার ফলে তুমি 30টি এমসিকিউ সঠিকভাবে পূরণ করতে পারো না সময়ের অভাবে জানা থাকলেও। তাহলে যদি তুমি কিছু শর্ট টেকনিক বা কোনো কৌশল অবলম্বন করতে পারো, তাহলে খুব দ্রুতই তুমি এই এমসিকিউগুলোর সমাধান করতে পারবা। তাহলে চলো আমরা সমান্তর ধারা 13.1 কিছু নৈর্ব্যক্তিক প্রশ্নের সমাধান করি। তোমরা লক্ষ্য করো, একটি ধারা দেওয়া আছে। এই ধারাটি কি ধরনের এমন একটি প্রশ্ন করা আছে। এখানে লেখা আছে অসীম, সসীম, সমান্তর। তাহলে আমরা খেয়াল করব ধারাটি অসীম কিনা, ধারাটি সসীম কিনা, সমান্তর কিনা। যেটা রাইট সেখানে আমি বৃত্ত ভরাট করে দিব। এখন খেয়াল করো, তাহলে প্রথম প্রমাণ করতে হবে ধারাটি অসীম কিনা। খেয়াল করো 5, 7, 9 প্লাস ডট 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 ডট, ধারাটির কোনো শেষ পথ নাই। যখন কোনো ধারা এরকম থাকবে, যেমন 2, 4, 8, 16 প্লাস ডট 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 64, সাপোজ এরকম দেওয়া আছে। তুমি খেয়াল করো প্রথম পদ থেকে শেষ পদ, এই যে শেষ একটা পদ দেওয়া আছে, অর্থাৎ এই 64-র বাইরে আর কোনো পদ নাই, এটাই শেষ পদ। সুতরাং তখন ধারাটি সসীম। কিন্তু এই 64 যদি দেওয়া না থাকতো, এই ডট ডট দেওয়া থাকতো, তাহলে ধারাটির শেষ পদ নাই। কত পর্যন্ত বিস্তৃত আছে ধারাটি, সেটা অর্থাৎ অসীম পর্যন্ত বিস্তৃত আছে ধারাটি। তাহলে এখানে খেয়াল করো, এখানে কি শেষ পদ আছে? নাই। যেহেতু নাই, তাহলে ধারাটি অসীম। তাহলে আমরা প্রথমটা বলতে পারি যে ধারাটি অসীম। যদি ধারার শেষ পদ দেওয়া থাকতো, ধারাটি সসীম। যখন শেষ পদ দেওয়া নাই, তখন বুঝবো ধারাটি অসীম। অসীম, ধারাটি তো সসীম নেই, শেষ পদ নাই, সসীম নেই, এটা নাই। তাহলে আমার আরেকটা আছে সমান্তর। এখন এটা যেহেতু ভুল হয়েছে, তাহলে 1 আর 3 রাইট হবে, ঠিক আছে। কিন্তু সমান্তর কিভাবে বুঝবো যে এটা সমান্তর? তোমরা খেয়াল করো, যখন কোনো ধারার পরপর দুটি পদের বিয়োগফল সমান হবে, তখন ধারাটি সমান্তর। আবার যখন কোনো ধারার পরপর দুটি পদের ভাগফল সমান হবে, তখন ধারাটি গুণোত্তর। তাহলে সমান্তর হওয়ার শর্ত কি? যখন কোনো ধারার পরপর দুটি পদের বিয়োগফল সমান হবে, তখন ধারাটি সমান্তর। আবার যখন কোনো ধারার পরপর দুটি পদের ভাগফল সমান হবে, তখন ধারাটি গুণোত্তর। তাহলে তুমি খেয়াল করো, এই যে 7 থেকে 5 বাদ দিলে 2, 9 থেকে 7 বাদ দিলে 2, তার মানে এটার পার্থক্য 2, এটার পার্থক্য 2। সুতরাং ধারাটি হলো সমান্তর। তাহলে এই ধারাটি সমান্তর। তুমি খেয়াল করো, এই যে নিচে লিখছিলাম 2, 4 থেকে 2 গেলে কত থাকলো? 2। 8 থেকে 4 গেলে 4, তাহলে কিন্তু অন্তর সমান হয়নি। কিন্তু খেয়াল করে দেখো, এই 4কে 2 দ্বারা ভাগ করলে 2, 8কে 4 দ্বারা ভাগ করলে 2, 16কে 8 দ্বারা ভাগ করলে 2, পরপর দুটি পদের ভাগফল সমান, তখন এই ধারাটি গুণোত্তর। তাহলে সমান্তর কখন, গুণোত্তর কখন? বুঝতে পারছো? সুতরাং এখান থেকে আমরা কি পাইতেছি যে ধারাটি সমান্তর। তাহলে 1 আর 3 রাইট। তখন 1 আর 3 কোথায় আছে? এখানে। এই বৃত্তটা আমি ভরাট করে দেব। এইভাবে আমার দেওয়া থাকবে যে কোন ধারাটি সমান্তর। যখন পরপর দুটি পদের বিয়োগফল সমান হবে, তখন আমি লিখবো ধারাটি সমান্তর। যখন পরপর দুটি পদের ভাগফল সমান হবে, তখন আমি লিখবো যে ধারাটি গুণোত্তর। আবার কোনো ধারার যখন শেষ পদ না থাকবে, ডট 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 থাকবে, তখন ধারাটি অসীম। আবার কোনো ধারার যখন শেষ পদ থাকবে, যে এর পরে আর কোনো পদ নাই, এর সমষ্টি বের করতে হবে, বা এরকম একটা শেষ পদ দিয়ে একটা লিমিটেশন করে দিচ্ছে, এর বাইরে আর কোনো পদ নাই, শুরু থেকে শেষ পর্যন্ত একটা লিমিটেশন করে দিচ্ছে, সীমা করে দিচ্ছে, তখন বুঝবো যে এটা হলো সসীম ধারা, যার সীমা আছে। তাহলে খেয়াল করো, এই ধরনের প্রশ্ন আসলে আমি উত্তর দিতে পারবো, আমরা খুব তাড়াতাড়ি করতে পারবো। কারণ এখন তোমরা লক্ষ্য করো, আমি 3টে প্রশ্ন তোমাদেরকে দিয়েছি এখানে বোর্ডের মধ্যে। তোমরা লক্ষ্য করো যে একটা ধারা দিচ্ছি 5 যোগ 7 যোগ 9, 5 যোগ 7 যোগ 9 যোগ ডট 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 ডট। ধারাটির 15তম পদ কত? আরেকটা প্রশ্ন দিয়েছি 2 যোগ 4 যোগ 6 প্লাস ডট 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 ডট। ধারাটির 9তম পদ কত?
তারপরে আরেকটা প্রশ্ন দিয়েছি 13 যোগ 20 যোগ 27 প্লাস ডট 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 111, শেষ পথে একটি সসীম ধারা দিছি, দুটো অসীম ধারা দিছি। এখন ধারাটির 11তম পদ কত? এখন খেয়াল করো তুমি তম পদ তুমি কিভাবে বের করবা। তোমাকে কততম পদ বের করতে হচ্ছে? 15তম পদ। তাহলে তুমি লিখবা 14 গুণন এই দুটোর পার্থক্য কত? 7 5। যেহেতু এটা সমান্তর ধারা, তুমি খেয়াল করো এখান থেকে এখানে বিয়োগ করলে কত হইতেছে? 2। এই দুটোর পার্থক্য হইতেছে 2। কিন্তু এমনিতেই বলতে পারো যে পার্থক্য কত, লিখতে হবে না। 7 থেকে 5 গেলে 2, 9 থেকে 7 গেলে 2, তার মানে পার্থক্য হলো 2। তোমার চাইছে 15তম পদ, তাহলে এক কম নিবা 14, পার্থক্য হলো 2 গুণন 2 যোগ প্রথম পদ, প্রথম পদ হলো 5। এখন তুমি দেখো কত আসতেছে, 14 দুগুণে 28 আর 5 33। তোমার 15তম পদ হবে 33। 14 দুগুণে 28 আর 5 যোগ করলে 33। কিভাবে হলো? তুমি চাইছো 15তম পদ, তাহলে 15তম পদ হলে এক কম নিবা, 15 এক কম নিবা, তাহলে কত হলো? 14। 14 কে সাধারণ অন্তর দ্বারা গুণ করে দিবা আর প্রথম পদটা যোগ করে দিবা, তাহলেই হবে। এই ক্ষেত্রে তাই ধারাটির কততম পদ? 9তম পদ, তাহলে 8 লিখবা। 8 গুণন এই দুটোর পার্থক্য কত? 4 থেকে 2 গেলে 2 যোগ প্রথম পদ কত আছে? 2। এখন দেখো কত আসে, 8 দুগুণে 16, 16 আর 2 18। বাস এভাবে তুমি এই যততম পদই আসুক, এখন যদি বলে যে 100তম পদ, তখন তুমি কি করবা যে 99 100তম, তাহলে 100 এক কমাও 99 গুণন 2, 99কে 2 দ্বারা গুণ করলে 198 প্লাস প্রথম পদ যোগ করে দাও। প্রথম পদ কত আছে? 2, 2 যোগ করে দাও, তাহলে কত হবে? 198 এর 2 200। এইভাবে করবা। তুমি এখানে খেয়াল করো ঠিক 11তম পদ, তার মানে কি 10 গুণন দুটি পদের পার্থক্য কত আছে? 20 থেকে, কারণ প্রত্যেকটাই সমান্তর ধারা, তাহলে 20 থেকে 13 বাদ দিলে কত আছে? 7। 7 10 কে 70 যোগ প্রথম পদ, প্রথম পদ 13, 70 আর 13 যোগ করলে 83। ঠিক এইভাবে যদি 21তম পদ চাই তোমার, যে 21তম পদ কত? 21তম পদ যদি চাই, তাহলে তুমি কিভাবে বের করবা? 20 গুণন দুটি পার্থক্য কত আছে? 7 যোগ প্রথম পদ, প্রথম পদ 13, তাহলে কি আসতেছে? তাহলে কি আসতেছে? 7 দুগুণে 14, 140, 140 আর 13 যোগ করলে হইতেছে 153। এইভাবে তুমি তম পদ দিলে বের করতে পারবে। যদি বলে 150তম পদ কত, তাহলে 50 গুণন দুটির পার্থক্য যোগ প্রথম পদ, শেষ। এইভাবে তুমি তম পদ বের করবে। এখন লক্ষ্য করো, এখানে আমি তোমাদের 3টে প্রশ্ন দিয়েছি, এর আগে আমি তম পদ নির্ণয় করেছিলাম। এখন দেখো এই যে ধারাটির পদ সংখ্যা, এখন দেখো 13 থেকে শুরু হয়ে 111 পর্যন্ত মাঝখানে ডট ডট আছে, তাহলে কতগুলো পদ আছে তা আমি জানি না। তাহলে এই পদ সংখ্যা আমি কিভাবে নির্ণয় করব? একেবারে সহজভাবে আমরা পদ সংখ্যা নির্ণয় করতে পারি। কিভাবে নির্ণয় করব তোমরা খেয়াল করো। পদ সংখ্যা নির্ণয় করবা, এই যে শেষ পদ থেকে প্রথম পদ বিয়োগ করো, 111 মাইনাস 13, অর্থাৎ আমি এখানে লিখতেছি, তোমরা কিন্তু খাতায় লিখবে না, লিখে করবে না, ক্যালকুলেটরে চাপবা। এই যে 111 থেকে 13 বাদ দাও, বাদ দিলে কত আসতেছে? তারপরে তুমি কি করবা, এই যে এই সাধারণ অন্তরটা, যেহেতু সমান্তর ধারা সবকটাই, সাধারণ অন্তরটা খেয়াল করো, 20 থেকে 13 বাদ দিলে কত হলো? 7। এই 7 তুমি নিচে নিবা, 7 দ্বারা ভাগ করবা। তার মানে শেষ পদ থেকে প্রথম পদ বিয়োগ করে সাধারণ অন্তর দ্বারা ভাগ করে 1 যোগ করবা, তাহলে তুমি পেয়ে যাবা পদ সংখ্যা। একেবারে সহজ। তাহলে 111 থেকে 13 গেলে কত থাকে? 111 থেকে 13 গেলে থাকে 98, 98 কে 7 দ্বারা ভাগ করো 14 বার, 14 আর 1 যোগ করলে 15। অর্থাৎ 111 থেকে 13 বাদ দিলে 98, 98 ভাগ 7 যোগ 1, একে ভাগ করলে 14, 14 আর 1 এই হইল 15। তাহলে আমরা এভাবে বের করতে পারি পদ সংখ্যা। শেষ পদ থেকে প্রথম পদ বিয়োগ করে সাধারণ অন্তর দ্বারা ভাগ করে 1 যোগ করলে আমি পদ সংখ্যা পাবো। তাহলে এটা আমরা ওইভাবে করি। কত? 20 থেকে 2 বাদ দেই, তাহলে কত হলো? 18 ভাগ 4 থেকে 2 বাদ দেই, তাহলে কত হলো? 2 যোগ 1, তাহলে 2 দিয়ে 18 ভাগ করলে 9 বার, 9 আর 1 10, 10তম পদ হবে 20। এই ক্ষেত্রে খেয়াল করো শেষ কততম পদ, তার মানে এটা কত নাম্বার পদ, তার মানে এর পদ সংখ্যা বের করলে এটা কত নাম্বার পদ বের হয়ে যাবে। এখন খেয়াল করো একই কথা, আগের মতোই 50 থেকে 2 বাদ দাও, তাহলে কত হলো? 48, 48, 48 কে 3 থেকে 2 বাদ দিলে 1, 1 দ্বারা ভাগ করলে 48 থাকবে, যোগ 1 সমান 48 আর 1, এই হলো 49, 49তম পদ। এই 50 হলো 49তম পদ। এইভাবে আমরা ধারাটির পদ সংখ্যা কত বের করতে পারবো, অথবা শেষ পদটা কততম পদ এটা আমরা বের করতে পারবো। আশা করি তোমরা যদি এইভাবে এই সূত্রগুলো প্রয়োগ করো, তাহলে কোনো ধারার পদ সংখ্যা বের করতে পারবে। তাহলে আমি দুইটি জিনিস দেখলাম, একটা হলো
কত 16তম পদ কত, 15তম পদ কত, 20তম পদ কত কিভাবে বের করতে হয় তোমরা পারো। আরেকটা দেখালাম যে কোনো ধারা যদি দেওয়া থাকে, কোনো সসীম ধারা যদি দেওয়া থাকে, তাহলে তার পদ সংখ্যা কত আছে এটা তুমি এভাবে বের করতে পারবা, অথবা শেষ পদটা কততম পদ এটা এই সূত্রগুলো প্রয়োগ করে বের করতে পারবা। এখন তোমরা লক্ষ্য করো, প্রশ্ন এমন যদি প্রশ্ন থাকে লগ 2, লগ 4, লগ 8 অষ্টম পদ কত, একেবারে সহজ। তোমরা খেয়াল করো এখানে ভিত্তি এই যে লগ 2 পাওয়ার 1 প্লাস লগ 2, এই যে 4 আছে 4 ভাগায় 2 পাওয়ার 2, ভিত্তি আমি ঠিক রেখে যাব, প্লাস লগ 8, এইটা তুমি ভাঙাও 2 পাওয়ার 3 প্লাস। এখন তুমি খেয়াল করো 2 পাওয়ার প্রথম পদ 2 পাওয়ার 1, দ্বিতীয় পদ, ভিত্তি কিন্তু সবগুলোর একটাই, লগ 2 লগ 2 লগ 2 লগ 2। যখন প্রথম পদ তখন পাওয়ার 1, যখন দ্বিতীয় পদ পাওয়ার 2, যখন তৃতীয় পদ পাওয়ার 3, তাহলে অষ্টম পদ পাওয়ার হবে 8, তাহলে লগ 8 হবে এটা, লগ 2 পাওয়ার 8। কারণ তুমি খেয়াল করো ভিত্তি সবগুলো একই, প্রথম পদ হলো 1, দ্বিতীয় পদ 2, তৃতীয় পদ 3, তাহলে অষ্টম পদ বলছে লগ ভিত্তি একটাই থাকবে, অষ্টম পদ পাওয়ার 8 হবে। 2 পাওয়ার 8 সমান তাহলে কত আসতেছে তোমরা জানো, 2 পাওয়ার 8 সমান কত, লগ 2 পাওয়ার 8 সমান হলো 256, তাহলে 8তম পদ হবে 256। ঠিক একইভাবে এটা 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 বের করো, তাহলে কি আসতেছে একইভাবে বের করো, এখানে লগ 3 ভিত্তি লগ 3 পাওয়ার 1, তাহলে লগ 3 পাওয়ার 2, 3 3 9 হয়ে গেল, প্লাস লগ 3 পাওয়ার 3, 3 3 গুণ করলে 27, প্লাস ডট 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 ডট। 10তম পদের কথা বলছে, তোমরা খেয়াল করো প্রথম পদ লগ 3 ভিত্তি তিনটাই একটাই, কিন্তু প্রথম পদের বলে পাওয়ার 1, দ্বিতীয় পদের পাওয়ার 2, তৃতীয় পদের পাওয়ার 3, তাহলে 10তম পদের ভিত্তি একটাই থাকবে, 10তম পদের পাওয়ার 10 হবে লগ 3 পাওয়ার 10। তাহলে লগ 3 পাওয়ার 10 করার পর তুমি যা পাবা এটা হবে তোমার 10তম পদের মান। ধারা যদি এমন থাকে তাহলে তুমি কি করতে পারো, খেয়াল করো, যদি এমন থাকে যে একটি সসীম ধারা দেওয়া আছে, এই সসীম ধারার সমষ্টি নির্ণয় করতে হবে, তাহলে তুমি কি করবা, এই সসীম ধারার পদ সংখ্যাকে সসীম ধারার প্রথম পদ ও শেষ পদের গাণিতিক গড় দ্বারা গুণ করবা। কি বলছি, সসীম ধারার পদ সংখ্যাকে প্রথম পদ ও শেষ পদের গাণিতিক গড় দ্বারা গুণ করবা। আচ্ছা, পদ সংখ্যা বের করে আমি তোমাদেরকে শিখাইছিলাম কিভাবে শেষ পদ থেকে প্রথম পদ বাদ দেবা। তার মানে কি বলছি আমি, সূত্রটা কি বলছি, পদ সংখ্যা গুণন গড়, এটা হলেই হবে। গড় বলতে কোন গড়, এই গাণিতিক গড়, প্রথম পদ ও শেষ পদ, প্রথম ও শেষ পদের গাণিতিক গড়। এখন তুমি কিভাবে বের করবা, খেয়াল করো, তাহলে পদ সংখ্যা তুমি কিভাবে বের করো, 35 থেকে 3 বাদ দিলে 32 ভাগ এই সাধারণত 7 থেকে 3 বাদ দিলে 4 যোগ 1, এটা তুমি পদ সংখ্যা পাবে। গাণিতিক গড় প্রথম পদ ও শেষ পদের 35 যোগ 3 যোগ 35, প্রথম পদ আর শেষ পদ যোগ করে দিলাম ভাগ 2। এখন গাণিতিক গড় এটা হিসাব করলে আমি কত পাইতেছি, 32 কে 4 দ্বারা ভাগ করলে 8, 8 আর 1 9, এটা হিসাব করলে আমি কত পাইতেছি 3 আর 35, 3 আর 35 যদি যোগ করি তাহলে আমার কত হইতেছে 38, 38 কে 2 দিয়ে ভাগ করলে 19। এখন 19 কে 9 দ্বারা গুণ করো, গুণ করে আমরা পাইতেছি কত, 171। এই হলো আমার। ঠিক এইভাবে যদি আমি এর সমষ্টি বের করতে যাই, তাহলে পদ সংখ্যাকে প্রথম পদ শেষ পদের গাণিতিক গড় দ্বারা গুণ করবো, আমি এই সসীম দ্বারা সমষ্টি পেয়ে যাব। তাহলে পদ সংখ্যা কিভাবে বের করি, এই শেষ পদ থেকে প্রথম পদ বাদ দাও, 20 থেকে 2 বাদ দিলে 18, আবার এই 4 থেকে 2 বাদ দিলে অর্থাৎ সাধারণ অন্তর, খেয়াল করো এটা থেকে এটা বাদ দিতে হবে ভাগ এই সাধারণ অন্তর, দ্বিতীয়টা থেকে প্রথমটা বাদ দাও, তাহলে কত হলো 2 যোগ 1, এটা হলো পদ সংখ্যা। আর গাণিতিক গড় গুণ করো, গাণিতিক গড় কি, প্রথম পদ আর এই যে প্রথম পদ আর শেষ পদ এর গাণিতিক গড় 2 যোগ 20 ভাগ 2। এই তাহলে তুমি কি করবা, 18 কে 2 দ্বারা ভাগ করলে 9, 9 আর 1 হলো 10 গুণন, তাহলে এখানে কি আসে 2 আর 20 যোগ করলে হলো 22, 22 কে 2 দ্বারা ভাগ করলে 11, তাহলে 11 আর 10 গুণ করলে 110। তোমরা লক্ষ্য করো যদি এই ধরনের প্রশ্ন দেওয়া থাকে 2 - 2 +2 - 2, একটা প্লাস 2 একটা প্লাস 2 একটা -2, +2 - 2 +2 - 2, এইভাবে ডট 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 চলতে থাকবে। এখন 2n + 2 তম পদের সমষ্টি কত, এই ক্ষেত্রে খেয়াল করো n এর মান তুমি যাই বসাও না কেন, দেখো এখানে মানটা জোর মান বের হবে। n এর মান যদি তুমি 1 বসাও, 2 ওকে 2 আর 2 4, n এর মান যদি তুমি 2 বসাও, 2 দুগুণে 4, 2 দ্বিগুণে 4 +2, এই হলো 6, যদি 3 বসাও 3 দুগুণে 6, 6 আর 2 8, সবগুলো জোড় মান বের হবে। কিন্তু এখন খেয়াল করো তুমি বলছে জোড়তম পদে তারা সমষ্টি কত, এখন তুমি খেয়াল করো যেহেতু যা বসাবো n এর মান তুমি যাই বসাও না কেন,
এর মানটা জোড় সংখ্যা বের হবে। তাহলে যখন তুমি লক্ষ্য করো জোড়তম পদ যোগফল, এখন লক্ষ্য করো তুমি জোড়তম পদের যোগফল কত হইতেছে, দুইটা পদ যোগ করলে +2 -2 কাটা শূন্য, যদি 4টা পদ যোগ করো +2 -2 +2 -2 এগুলো কাটা শূন্য, যদি এভাবে 6টা পদ যোগ করো জোড়তম যে কোনো পদ যদি যোগ করো মান হবে শূন্য। সুতরাং যেহেতু এটা n এর যে কোনো মানের জন্য এটা জোড় সংখ্যা, সুতরাং জোড়তম পদের সমষ্টি অবশ্যই এটা শূন্য হবে, এর উত্তর হবে শূন্য। ঠিক এখানে খেয়াল করো এর মান তুমি যাই বসাও না কেন এটা বিজোড় সংখ্যা। এর মান যদি তুমি 2 বসাও 2 দুগুণে 4 আর 1 5, যদি তুমি 4 বসাও 4 দুগুণে 8 আর 1 9, অর্থাৎ তুমি এর মান যাই বসাও না কেন এটা বিজোড় সংখ্যা পাবে। যেহেতু বিজোড় সংখ্যা বের হবে তাহলে বিজোড়তম পদের যোগফল কি হবে, 3টে পদ যোগ করলে 2টা কাটা যাবে, একটা থাকবে। যদি 5টা যোগ করো তাহলে 8 4 8 4 8 4 8 4 কাটা যাবে, একটা থাকবে। তার মানে এখানে বিজোড়তম পদের যোগফল অবশ্যই একটা 4 থাকবে, তখন তুমি 4 লিখে ফেলবে। এখন লক্ষ্য করো প্রশ্ন যদি এমন প্রশ্ন যদি হয় তাহলে তুমি কি করবা, যে সমান্তরাল ধারার 12তম পদ 77, 23তম পদের সমষ্টি কত? সমান্তরাল ধারার 16তম পদ হলো -20, তাহলে 31তম পদের সমষ্টি কত? এই প্রশ্ন দুটোকে একটা খেয়াল করো। তোমাকে আগে 12তম পদ অর্থাৎ ধারাটির প্রথম পদ a সাধারণত d ধরে 12তম পদ সমান কত, a + 11d = 77 বের করতে হবে। বের করার পর 23তম পদের সমষ্টি সূত্র ফেলতে হবে, অর্থাৎ 23/2 × 2a + n - 1 × d, অর্থাৎ এই সমষ্টির সূত্র n/2 × 2a + n - 1 × d, এই সূত্র প্রয়োগ করতে হবে। এখন যদি এখানে তাহলে দুইটা অঙ্ক আছে একটার মধ্যেই, দুইটা অঙ্ক করতে যাও তাহলে তোমার 10 মিনিট সময় লাগবে। তাহলে কি 10 মিনিট সময় একটা এমসিকিউ দেখাবা তুমি? তাহলে তোমাকে কি করতে হবে, একেবারে সহজ। 12তম পদ 77 হলে 23তম পদের সূত্র 23তম পদের সমষ্টি কত? তাহলে তুমি এই দুটো গুণ করে দাও, 23 আর 77 গুণ করলে 1771, এটা হলো তোমার অ্যান্সার। ঠিক এখানে সমান্তরাল ধারা 16তম, এই ধরনের প্রশ্ন আসলে তুমি এমসিকিউ এর বেলা এটা করে দেবা। এই যে -20 আর 31 গুণ করে দাও, কিভাবে খেয়াল করো, 31 গুণন -20 সমান -620। এখানে কি হলো 1771, কিভাবে আসলো, যে 77 গুণন 23 সমান 1771, অর্থাৎ এই দুটো গুণ করে দিয়ে যা পাবা তাই হলো এই 23তম পদের সমষ্টি। ঠিক 16তম পদ -20 তাহলে 31তম, তাহলে এই যে -20 আর 31 গুণ করে দিয়ে যা পাবা তাই হবে তোমার এই সমান্তরাল ধারার 31তম পদের সমষ্টি। তাহলে এই ধরনের প্রশ্ন আসলে আশা করি তুমি খুব অল্প সময়ের মধ্যেই ক্যালকুলেটর দিয়ে হিসাব করে এটা বের করতে পারবা। তাহলে আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।